স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর বিশেষ আয়োজন টিভিএন স্পেশালে। আপনাদের সাথে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা, আর আমার সাথে আজকে অবশ্যই একজন বিশেষ অতিথি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম IMRF এ অংশগ্রহণের লক্ষ্যে এই মুহূর্তে আমেরিকা সফরে আছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। আমি আপনার মাধ্যমে প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা পেয়েছি, নিশ্চয়ই আমরা আমেরিকা বাংলাদেশের শ্রম খাত কিংবা কর্মসংস্থান কিংবা প্রবাসীদের নানাবিধ বিষয় আমাদের আলোচনায় উঠে আসবে। তবে যে বিষয়টি দিয়ে আসলে আমি শুরু করতে চাই, যে বর্তমান সময়ে আসলে যখনই আমরা প্রবাসীদের কর্মসংস্থানের কথা বলি কিংবা শ্রম খাতের কথা বলি, বহির্বিশ্বে এই মুহূর্তে সব থেকে যেটা আলোচিত বিষয় সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা AI এর কথা। যদি আমরা বলি যে রোবোটিক্স কিংবা AI খুব দ্রুত মানুষের জায়গাগুলো দখল করে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফুড সার্ভিস, ক্লিনিং, ওয়্যারহাউস সহ সব জায়গায় AI এর একটা বড় ধরনের দখল। এই যে বহির্বিশ্বে দিন দিন AI এর বদৌলতে আনস্কিলড শ্রমিকের চাহিদা কমছে এবং অপেক্ষাকৃতভাবে স্কিলড শ্রমিকের চাহিদা বাড়ছে, বাংলাদেশ কতটুকু প্রস্তুত? আমরা বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে বর্তমান সরকার আমরা আমাদের দক্ষ শ্রমিক তৈরির জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের ট্রেনিং সেন্টার গুলো খুলেছি এবং আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আমরা চালু, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও আমরা চেষ্টা করতেছি যে এই প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্স সহ অন্যান্য কারিকুলাম, যাতে করে আমাদের দক্ষ শ্রমিক তৈরি করতে পারলে আমরা আপাতত এই যে বর্তমান যে সংকট দিচ্ছে রোবট, এটাতে একটু আমাদের এই যে বিপুল সংখ্যক শ্রমিক যেখানে রোবটের কারণে এদেরকে যদি আমরা ওয়েল ট্রেন, আমরা এখন বিদেশেও এই ব্যাপারে আমরা চেষ্টা করছি, যেখানে মিডল ইস্টে আমরা সেন্টারগুলো নিয়ে ওইখানে তাদেরকে আমরা বসে যে যে দেশে আছে মিডল ইস্ট, যেমন আরব আমিরাত বা জাপান বা যেসব দেশে, আমরা এইসব দেশেই চাচ্ছি আমাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা সেখানে আমরা সেন্টারগুলো ওপেন করা, যাতে করে আগে থেকে আমরা স্কিলগুলো তৈরি করে ওখানে রেডি করা যায়। জি, আপনাদের নির্বাচন স্তরে ছিল যে আপনারা আগামী 5 বছরের মধ্যে 1 কোটি শ্রমিককে দেশের বাইরে পাঠাবেন। আমি আশা করব যে এটা কোনো রাজনৈতিক নির্বাচন স্তর না, আপনারা সত্যিকার অর্থে সেই লক্ষ্যে কাজ করবেন। সেই ক্ষেত্রে কি আপনারা আসলে ম্যান পাওয়ার এক্সপোর্ট মডেলেই কি বাংলাদেশ আটকে আছে, নাকি আপনারা আসলে স্কিলড ওয়ার্কফোর্স তৈরির কথা ভাবছেন? কারণ আপনি ট্রেনিং সেন্টারের কথা বলছিলেন। দুইটাই একসঙ্গে, যেমন বিগত সরকারের আমলে আপনি জানেন মধ্যপ্রাচ্যে সহ মালয়েশিয়াতে আমাদের শ্রমিক যেটা বন্ধ হয়ে আছে, সেটা আমরা সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আমরা নিজেরা আলোচনার মাধ্যমে অনেকখানি আমরা এগিয়ে আসছি। আশা করি আমরা সিন্ডিকেট বিহীন আপনার জিরো কস্টে আমরা আমাদের মেন পাওয়ারগুলা দিতে, এই জন্য আমাদের কাজ শুরু হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আমরা আগামী মাস 3 মধ্যে আমরা ইনশাআল্লাহ এটার পজিটিভ দিক দিয়ে, এখনো বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে অফারগুলো আসতেছে, বাট আমরা এই অফারগুলোকে আমরা ডিমান্ড অনুযায়ী আমরা যাতে স্কিল আমাদের শ্রমিকরা ওইখানে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য যারা ডিমান্ড দিবেন তাদের কাছ থেকে আমরা ডিমান্ড নিয়ে সেভাবে ট্রেন স্কিল, আগে যে 6 মাসে যেটা ছিল, 3 মাসে যেটা ছিল, আমরা এটা করতে যাচ্ছি না। আমরা ফুল স্কিলে তাকে ট্রেন আপ করে ওই যারা যেসব দেশ থেকে ডিমান্ড আসবে সেই সব দেশের ডিমান্ড অনুযায়ী তাদের লোকদেরকে দেবে যে 100% ওকে দেন আমরা তাদেরকে আপনি ট্রেনিং সেন্টারের কথা বলছিলেন, ট্রেনিং সেন্টারের কি মডেল তৈরি হয়েছে কিংবা আপনারা আসলে কাজ কতদূর আগাচ্ছেন? আমরা আগে ছিল, এখন এইগুলাকে আমরা, যেমন আগে যেটা ছিল যে আমরা দেশের মধ্যে লোকালি আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট করে সার্টিফিকেট ট্রেনিং 6 মাসে 3 মাসে, আমরা সেটাকে এখন এইভাবে না নিয়ে আমরা পার্টিকুলারলি আমরা যেমন জাপানে এমন অনেক লক্ষ লোকের ডিমান্ড আসছে, তো এখন সেখানে যেতে গেলে তাদের একটা প্রথম ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়টা হচ্ছে তাদের বিহেভ, এখানে তাদের কালচারটা আরেকভাবে, সেটা আমরা ট্রেনিং সেন্টারের জন্য আমরা জাপান গভর্নমেন্ট থেকে, আমরা জাপানি ফাউন্ডেশন থেকে আমরা টিচার নিয়োগ করে আমরা ট্রেনিং আগামী মাস থেকে আশা করি আমরা। ইতিমধ্যে আমরা 20 জন চেয়েছিলাম,
আমরা আমাদের 12 জনের মতো না 18 জনের মতো আমরা পেয়ে গেছি, কিন্তু বাকি আরো 2-3 জন লাগবে, আসলে আমাদের কোর্স শুরু হয়ে যাবে জি, ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের কথা বলছিলেন, আমি একটু মধ্যপ্রাচ্যের বিষয়টা আনতে চাই, কারণ যেখানে বাংলাদেশের হচ্ছে সব থেকে বেশি, আমি যদি ভুল না করি এই মুহূর্তে যে প্রবাসীরা কাজ করছেন, শ্রমজীবীরা কাজ করছেন, এখন আমরা দেখতে পাচ্ছি 3D প্রিন্টিং এর যে প্রযুক্তি সেটি ব্যবহার করা হচ্ছে নির্মাণ কিংবা ডিজাইন সহ অন্যান্য ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে নির্মাণ শ্রমিকের চাহিদা তো অনেকটা কমে আসছে। বাংলাদেশ কি এই বিষয়টা সময় মতো বুঝতে পারছে কিনা? আমরা আমাদের বিভিন্ন এমবাসির মাধ্যমে আপনি যেগুলো এইসব তথ্যগুলো আমরা কালেকশন হচ্ছে, এবং আমাদের এখানে সেই আর্কিটেকচার ডিজাইন কম্পিটিশন, আমাদের অনেক ইয়াং জেনারেশন মেধাবী যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে নিয়ে আসছে, তাদেরকে আমরা এই তাদের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এইসব কলা কৌশল শিখে এই 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 জায়গায় আমরা কম্পিট করতে। আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে বলছেন যে আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে যেখানে যেটা তথ্য প্রযুক্তি সেখানে সেটা কাজে লাগিয়ে আমাদের এখন তো এই কাজ শুরু করতে হবে, এবং এর জন্য দরকার হচ্ছে আমাদের ওয়েল ট্রেন্ড আপনার টিচার নিয়োগ দেওয়া ইত্যাদি। এই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। জি, ড্রাইভারলেস ভেহিকল আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত আগাচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ সব জায়গাতে আসলে, এবং আপনি জানেন যে প্রবাসীদের একটা বড় অংশ কিন্তু আসলে উন্নত দেশগুলোতে এই উবার কিংবা ট্যাক্সি ক্যাবে হচ্ছে কাজ করে, সেই জায়গাটা কিন্তু কমে আসছে। সো বিকল্প কোনো দক্ষতা তৈরির ব্যাপারে ভাবছেন কিনা? আমার মনে হয় এখানে যারা ইউরোপের মতো আমেরিকার মতো যেসব জায়গা আছে, এরা যেহেতু এই ধরনের একটা বিকল্প আসছে, তথ্য প্রযুক্তি আসছে, সেখানে আমার মনে হয় নিজেরাই একটু এই যে দেশে আছে সে দেশের অন্য বিকল্প ব্যবস্থা নিজেরাই বাইর করতে পারবে। এতে যদি আমাদের সরকার, কারণ বাংলাদেশ থেকে বসে তো আমেরিকার আমি কোনো কিছু করতে পারবো না, কাজেই আমার মনে হয় বাংলাদেশের মানুষ এদিকে যারা আছেন প্রবাসী, ওরা অনেক ট্যালেন্ট, বাই দিস টাইম তারা হয়তো নিজেরাই এটা বের করে আসতে পারবে। আর তারপরে যদি আমাদের তো আমি জানি না এখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখানে এই ধরনের তাদের তথ্য প্রযুক্তির কম্পিটিশনের সঙ্গে আমরা কিভাবে এখানে হেল্প করতে পারি, যদি এই ধরনের কোনো আইডিয়া দিতে পারেন, আমাদের সরকারের কিছু করণীয় থাকে, আমরা করবো ইনশাআল্লাহ। জি, আমি একটু তৃণমূলের দিকে যেতে চাই। আমরা দেখতে পাই যে দালালদের দৌরাত্মে কিন্তু অনেক হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। নারী শ্রমিকদের যদি কথা বলি, তারা মধ্যপ্রাচ্যে বিশেষ করে নির্যাতিত হচ্ছে। 2 দিন পর পর নানান রকম সংবাদ আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। সবসময় দেখে আসি আমরা এই বিষয়গুলোতে। সরকার কি এটার জন্য বাড়তি কোনো উদ্যোগ নিচ্ছে নাকি একেবারেই গতানুগতিক যে প্রক্রিয়া সেটি চলছে? আপনি নিশ্চয়ই দেখেছেন ইদানিং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সরকার গঠন হওয়ার পর থেকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকে আমরা মাত্র 2.5 মাস হচ্ছে আমরা সরকারে আসছি। বিশেষ করে মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধকালীন সময়ে তাদের পাশে বর্তমান সরকার, তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে দেশে নিয়ে আসা, তাদের বাড়িতে দাফন কাফন করানো, তাদের পরিবার পরিজনের বাচ্চা কাচ্চাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও তাদেরকে যাতে লেখাপড়া করা বাচ্চারা করতে পারে তার সমস্ত সুযোগ সুবিধাটা করে দিচ্ছে। পাশাপাশি যারা ইনজিওর হচ্ছে তাদেরকে হসপিটালে চিকিৎসা বাংলাদেশ সরকার করতেছে। তার পাশাপাশি যারা আপনার এখানে দালাল খপ্পর, আমরা যে আগেই বলছি, আপনারা জানেন একটা বিশাল সিন্ডিকেট থাকে দেশে এবং বিদেশে। আমাদের তারা কিছু সংখ্যক সিন্ডিকেটের কারণে আমাদের সরল সোজা মানুষদেরকে, যেখানে মাত্র 1 লাখ টাকায় আসতে পারে, সেখানে তার জমি বিক্রি করে 8-9 লাখ টাকা নিয়ে আসে। তারপরে এখানে এসে তাদেরকে যেভাবে বলে আসে সেখানে এসে তারা সেই কাজটুকু করে। এর জন্য আমরা এবার যেটা করতে যাচ্ছি যে আমরা আমাদের নাগরিক যারা যাবে, এটা আমাদেরকে বায়ুসেলের মাধ্যমে আমাদের সব ইনফরমেশন দিতে হবে। এবং আমরা এখন নতুন এই সরকার আসার পরে আমরা কোনো কাউকে নতুন করে রিক্রুটিং কোনো এজেন্সিতে আমরা লাইসেন্স দিচ্ছি না, বরং আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি যে যারা রিক্রুটিং এজেন্সি আছে প্রিভিয়াস, যারা তাদের দেশে এবং বিদেশে তাদের পারফরমেন্স, তাদের একটু এটা দেখে আমরা যখন আগামী হয়তো মাস খানিকের মধ্যে রিপোর্টগুলো চলে আসবে, আমরা তখন তাদের মাধ্যমে শুরু করব। তবে আমরা এখন চাচ্ছি সবকিছু আমরা আগামী 6-7 মাস আমরা একটু ট্রায়াল কেস হিসাবে আমরা সরকার দায়িত্ব নিতে চাচ্ছি। কারণ যেমন সৌদি আরবে যেসব লোক যায়
সমস্ত টাকা পয়সা কিন্তু সৌদি গভর্নমেন্ট দেয়, শুধুমাত্র লেবারদের ওই বিমান ভাড়া কিংবা ইন্স্যুরেন্সের এই কার্ড ছাড়া আর কোনো টাকা লাগার কথা না। এইসব ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেল এবং আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে আমরা এটা কাজ করতেছি, এবং আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবেও, আমরা জানি এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এখানে বিশাল একটা সিন্ডিকেট যারা তারা নিজেদের অর্থবিত্ত করার জন্য তারা ব্যস্ত, কিন্তু দেশের মানুষের কথা তারা, আমরা চেষ্টা করতেছি এই জায়গায় আমরা একটু দেশের ভিতরে যারা রিক্রুটিং এজেন্সি, যেটা আমার আইনের আওতায় নিয়ে প্রবাসী যারা বাংলাদেশি নাগরিক, যদি আমরা কোনোভাবে আমরা রিপোর্ট পেয়ে থাকি যে এই লোকটার কারণে আমাদের আরো দেশের অনেক মানুষের ক্ষতিগ্রস্ত করা আছে, আমরা আইনের আওতায় আমরা নিয়ে, আর এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স এবং আমরা শক্ত হাতে এটা দমন করবো ইনশাল্লাহ। জি, সেটা তো আপনারা বলছেন যে অভিযোগ পাওয়ার পরে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা ইতিমধ্যে নেবেন। আপনাকে আমি বলতে পারি একটা এক্সাম্পল দিয়ে, আমি আসার এক সপ্তাহ আগেই ইরাকে 2 জন নাগরিক, যাদেরকে বাংলাদেশ নাগরিক, তাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে তার এখন চাকরি নাই, তার জন্য তারপরে তাকে উল্টো তার পরিবারের কাছ থেকে প্রেসার দিয়ে টাকা পয়সা নেওয়া, আমরা সে 2টা এজেন্সিকে ধরে আনছি, এনে আমরা তার টিকিট দিয়ে তাকে দেশে ফিরে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রসিডিং শুরু হয়েছে। আমরা এইভাবে এজেন্সিগুলো রাখবো না, যেসব এজেন্সি মানুষের জানমাল নিয়ে খেলা করে, আমরা ইনশাআল্লাহ আপনারা আগামী কয়েক মাসের মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ যে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ, বাট এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জি, মানে আপনাদের দল তো আসলে বহু বছর পর যখন আপনারা ক্ষমতায় আসলেন, বাংলাদেশে গত 15-17 বছরের যে একটা অবস্থা ছিল, বিভিন্ন খাতই তো আসলে এফেক্টেড হয়েছে। আপনার মন্ত্রণালয়ে আসলে কোন বিষয়গুলো আপনার কাছে মনে হচ্ছে যে খুব বেশি চ্যালেঞ্জিং, কিংবা অতীতে আসলে এই বিষয়গুলোকে অনেক বেশি অবহেলা করা হয়েছে? সবচেয়ে বেশি তো আপনি যে প্রশ্ন প্রথমেই করেছেন যে আমাদের দেশের প্রবাসী যাদেরকে বিদেশে যায়, যাদের সঙ্গে প্রতারণা করা হয়, যাদেরকে কর্মসংস্থানের কথা যেটা বলে আসা হয় সেটা সে গিয়ে পায় না, এতে আমাদের সরকারের যতটুকু নিয়ন্ত্রণ থাকার কথা, যেভাবে অ্যাটেনশন দেওয়ার কথা, আমার মনে হয় সেই জায়গাটাতে অনেকটা অ্যাবসেন্ট ছিল। এবং কি এটাও ঠিক যে এইটার থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সব কর্নারে শক্তভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমার মনে হয় এই মাত্র 2.5 মাসের সরকার, আপনারা একটু আমাদেরকে কাজ করার একটু সুযোগ দেন। আর আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে, একদিকে বিগত 17 বছরে কি অবস্থা সেটাও আপনাদের ভালো জানা আছে, এরপরে পরবর্তীতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের সারা বিশ্ব যেখানে একটা অস্থির অবস্থার মধ্যে, অর্থনৈতিক অবস্থা সেটা একটা চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ যে এখনো স্মুথলি চলে যাচ্ছে তারেক রহমান সরকার, সেটাও তো আপনাদের সকলের দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে জনগণের প্রত্যাশা এবং আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা পালন করতে পারবো। জি, বাংলাদেশের কি আসলে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা আছে, বিশেষ করে উন্নত দেশে যারা থাকে তাদের রিটায়ারমেন্ট প্ল্যানটা যেন তারা বাংলাদেশে করে? কারণ আমি যদি গড় একটা হিসাব ধরি যে 10 লক্ষ মানুষ প্রবাসী যদি বাংলাদেশে ফেরত যেয়ে থাকে, তাদের পরিবারের সদস্যরা হয়তো বছরে 2 জন করেও যদি তাদেরকে দেখতে যায়, তো এটা তো হচ্ছে বাংলাদেশের জন্য আসলে বড় একটা বিষয়, বিশেষ করে পর্যটন খাতে, তারপরে পরিবহন খাত, রেস্টুরেন্ট, শপিং সহ একটা বড় ধরনের অঙ্কের টাকার কিন্তু হচ্ছে প্রবাহ আমরা সেই ক্ষেত্রে সম্ভাবনা দেখি। আপনার কি কোনো পরিকল্পনা আছে? আমি প্রথমত আমি একটা প্রবাসী অধ্যুষিত এলাকার লোক, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর প্রবাসে ছিলেন, তা প্রবাসীদের তাদের যে প্রত্যাশা, তাদের যে ইচ্ছে, সেটা আমিও কয়েকদিন এই প্রবাসে ছিলাম, কাজে আমার মনে হয় আমি এবার যেটা এখানে আসে বিভিন্ন জনের কাছ থেকে, যে আপনি যেটা বললেন যে রিটায়ারমেন্ট লাইফে বাংলাদেশে যদি তার অবস্থা, তারটা করতে গেলে এনে কতগুলো বেসিক আইডিয়া আমি নিয়ে গেছি। আমি গিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি স্টার্ট ফ্রম সিলেট থেকে আমি শুরু করতে চাই, এরপরে এটা গ্র্যাজুয়ালি যদি এটা সাস্টেনেবল হয় তাহলে নোয়াখালী, চিটাগাং, সারা বাংলাদেশে আমরা এটা চাই। আর আমাদের জমির সংখ্যা তো এমনি কমে আসতেছে, তো আমরা একটা ল্যান্ড যদি ছোট্ট একটা ল্যান্ডে একোয়ার করে সেখানে যদি তার
এদেশের যে স্ট্যান্ডার্ডে আমরা ওই স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ডে বাড়ি তৈরি করা যায় এবং সেখানে যদি আপনার সিকিউরিটি থাকে, এখানে যদি তার এজ এ হোল তার এখানে একটা পার্কের মতো থাকে, তার এখানে মার্কেট থাকে, সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে এবং ফুল সিকিউরিটি থাকে, নিরাপত্তা এবং তাদের, তাহলে আমার মনে হয় সেই আবাসন প্রকল্প তৈরি করে এবং শুধুমাত্র প্রবাসীদের জন্য ডেডিকেটেড, অন্য কাউকে এখানে প্রিভিলেজ দেওয়া যাবে না এবং সেটা এনশিওর করতে হবে এবং গভর্নমেন্টকে সেখানে আপনার তার এই যে মানি ইনভেস্ট করবে বা সে এখানে যাবে তার ফুল সিকিউরিটি গভর্নমেন্টের তরফ থেকে নিশ্চয়তা দিলে ইনশাআল্লাহ আমার মনে হয় এটা একটা সাস্টেনেবল প্রোগ্রাম হাতে নেওয়া যায় এবং এটা আমি ট্রাই করব এবং সিলেটি প্রবাসী যারা আছেন এখানে বাংলাদেশ অন্যান্য পরে তারা বলছেন স্টার্ট করার জন্য, আমি দেখি এটা আপনার পরিকল্পনায় আছে নিশ্চয়ই, আমরাও আশাবাদী এবং ইনশাআল্লাহ সিলেট হলে বগুড়াও হবে, বগুড়াতেও হবে। জি, যেহেতু আপনিও বগুড়া, আমি সিলেটের, ইনশাআল্লাহ আমরা হচ্ছে এই বিষয়ে আশাবাদী। এইটা তো ভবিষ্যতের বিষয়টা বললাম, কিন্তু বর্তমানেই মানে ভবিষ্যতে যারা রিটায়ার করবে তাদের বিষয়টাতে আপনি আশার আলো দেখাচ্ছেন, কিন্তু বর্তমানে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের অভিযোগ যে আপনারা রেমিটেন্সকে অনেক গুরুত্ব দেন কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা, তাদের সুযোগ সুবিধা এবং ইনক্লুডিং তাদের সম্মান আপনারা গুরুত্ব দেন না। এই যে এবার আমাদের জনাব তারেক রহমানের সরকার প্রথমে প্রবাসীদের জন্য কার্ড তৈরি করে, আমরা তো এটা আইডেন্টিফাই করতে হবে। প্রবাসী, আপনি প্রবাসী আছেন, আপনি যদি লিগেল ওয়েতে রেমিটেন্স পাঠান তাহলে আমি বুঝতে পারবো আমার রেমিটেন্স যোদ্ধা উনি, আমি তাকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা। আমাদের এই যে কার্ডটা এখনো ফরমেশন কাজ চলতেছে, এটা হয়ে গেলে এই কার্ডের মাধ্যমে কি কি ফ্যাসিলিটি পাবে সেটা আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। এবং বিমানবন্দরের যে নিরাপত্তা, বিমানবন্দরে যে একজন প্রবাসী যাওয়ার পরে বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এরা তবু একটু ভালো, কিন্তু মিডল ইস্টে সঙ্গে যে ব্যবহার করা হয় তাদের প্রতি মনে হয় যেন এরা একদম সাধারণ গ্রামের, তো আর তাদের এই ড্রেস আপের জন্য, তাদের এইটির জন্য আমরা এটাকে মানতে রাজি না। আমরা চাচ্ছি যে তারাও আমাদের কাছে সেই সমান ভ্যালু। সেটার জন্য কি কোনো উদ্যোগ নিয়েছেন না? আমরা অলরেডি নিয়েছি। আগামী 1 মাসের মধ্যে দেখবেন যে 3টা বিমানবন্দরেই সিলেট, ঢাকা, চিটাগাং, এটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা করে আমাদের এই প্রবাসীদের জন্য লাউঞ্জ তৈরি করা হচ্ছে। প্রবাসীদের জন্য তাদের ব্যাগেজ ক্লেম যাতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা দেওয়া হবে আউটসোর্সিং থেকে, তারা তাদের লাগেজ তারপরে তাদেরকে তুলে দেওয়া, তাদের গাড়ি যদি কেউ তাদের বাড়িতে নিরাপদে যেতে চান, ট্রান্সপোর্ট সরকারের পক্ষ থেকে আমরা, ওনারা ভাড়া দিবেন, আমরা পৌঁছে দেব। এইভাবে আমরা প্রত্যেকটা, এমনকি অনেকের ওই যে ভিসা নিয়ে সংকট থাকে, এখানে গিয়ে ফর্ম ফিল আপে অনেকে পারে না, সেখানে তাদেরকে ফর্ম ফিল আপ, তাদের সমস্ত টিকিটের মেয়াদ, তাদের এগুলো আমরা ইনফরমেশন দেব তাদের, যাতে করে আমরা চিন্তা ভাবনা করতেছি যে মধ্যপ্রাচ্যের যারা প্রবাসীরা আছেন তারা অনেকখানি আমাদের ওই যে অনেক পেপারসে অনেকগুলো ফিল আপ করা, এগুলো আমরা যদি আমাদের মন্ত্রণালয় থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে কাজ করে, আমার মনে হয় তারা নিজেদেরকে একটা মর্যাদাশীল এবং মনে করে যে আমরা এই যে সিটিজেন অফ বাংলাদেশ, এবং আমরা রিয়েল আমাদের রেমিটেন্স যোদ্ধা বলতে এই এখন সত্য কথা বলতে গেলে মধ্যপ্রাচ্যের এরাই বেশি আর্নিং, এবং আমরা তাদেরকে যথাযথ মানে এবার এই যে গত কয়েকদিন যাবৎ আপনি চিন্তা করুন, তারা যারা বিএমইটি কার্ড ইস্যু করে তারাই শুধু মানে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার কথা, কিন্তু তারেক রহমান সাহেব বলছেন না, ঠিক আছে ওরা করে নাই বলে যারা আমাদের দেশে বিদেশে গিয়েছেন এবং তারা এখন মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারা তো একদিন হইলে তো রেমিটেন্স পাঠিয়েছে, ইলিগালি হয়তো তারা কার্ডটা তারা তৈরি করতে পারে নাই বা কার্ড নেয় নাই, তা এখন তাই বলে আর কি তারা আমাদের দেশের নাগরিক হিসেবে তারা সেই মর্যাদা, এর জন্য ওনার স্ট্যান্ডিং অর্ডার, সে যেখান থেকে আসুক প্রবাসী, সে ডেড বডি আসলেও আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি, এবং শুধু তাই নয়, তারপর এই ফ্যামিলিটারে আমরা স্ট্যান্ডিং করার জন্য যা যা করার সেটা করতে। তা আমার মনে হয় আমরা এই ব্যাপারে অত্যন্ত
সতর্কতার সঙ্গে কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা একদিন বলতে পারবেন, আমরা আশা করতেছি মানুষের যে প্রত্যাশা অনুযায়ী আমরা যেন এই কাজটুকু সঠিকভাবে করতে পারি। এবং এটা মুখে বললে হবে না, বাস্তবে কাজ। আমরা অলরেডি বিমানবন্দরগুলো কাজ শুরু করেছি, কিন্তু এখনো এই যে ইমিগ্রেশনের ভিতরে লাগেজ যেখানে মানে ক্যারি করবে, এইসব ভিতরে যাওয়ার পারমিশনের জন্য ইমিগ্রেশন এবং আমরা সিভিল এভিয়েশন, কাস্টমস অ্যান্ড ফরেন আমরা চাচ্ছি এদেরকে আমরা ট্র্যাকিং এর মাধ্যমে, যাতে ওরা যে আমাদের ভালো সার্ভিস দিতেছে কিনা আমাদের, এটাও আমরা এখন লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এইটার জন্য তো আপনার যখন আমরা ট্রেকিং এ চলে যাচ্ছি তখন তো আপনার যে কিছু করো আমাদের নিয়ন্ত্রণে আসবে। তথ্য প্রযুক্তি যখন ড্রাইভারলেস গাড়ি চালাইতে পারতেছে এখানে, তা আমাদের দেশে আর কিছু পারি না বলি, ক্যামেরা তো আছে, সেই ক্যামেরাগুলোকে যদি আমরা ট্র্যাকিং করে দিতে পারি, অ্যাটলিস্ট আমরা তো এই প্রযুক্তি দিয়ে আমরা আমাদের প্রবাসীদেরকে সেফটি, সিকিউরিটি, তাদের লাগে তাদের সব ধরনের হেল্প, আমরা তো এটা মন্ত্রী করে। এবং আপনাকে একটু বলতে পারি, আমরা ডে নাইট আমরা কাজ করতেছি। জি, সমালোচকরা বলেন যে আপনারা কতজন লোক পাঠাচ্ছেন, কতজন শ্রমিক পাঠাচ্ছেন, সংখ্যাটাকে আপনারা মুখ্য করে দেখছেন, কিন্তু আসলে কি ধরনের চাকরি নিশ্চিত হচ্ছে সেটাতে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। আপনি কতটুকু শোনেন, সমালোচকদের সমালোচনা আছে, কিন্তু সমালোচনা যদি কনস্ট্রাকটিভ হয়, তারা মুখস্থ অনেক কিছুই বলে ফেলেন, কিন্তু তারা ডিটেলস কি দিতে পারছেন যে ওই দেশে ওইটা এতজন গেছে বা এই পদ্ধতিতে যাচ্ছে, তারা এই ধরনের কোনো মুখস্থ বলে ফেললো যে সমালোচনা করলো যে এই সরকারের, কিন্তু এই সরকারের বয়সও তো বুঝতে হবে 2.5 মাস। আমরা তো কোনো নতুন কোনো রিক্রুটিং এজেন্সি আমরা অনুমোদনও দেই নাই কিছু। আমরা চাচ্ছি পুরনো যে জঞ্জালটা আছে সেটার থেকে বেরিয়ে এসে আমরা যেন সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করতে। জি, আমি আবারও হচ্ছে যে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আবারও যেতে চাই। আপনি বলছিলেন শিক্ষক অথবা প্রশিক্ষক নিয়োগের কথা আপনারা বলছিলেন। এই শিক্ষক কিংবা প্রশিক্ষকগুলো আসলে কিভাবে নিয়োগ হবে? আপনারা কি দেশের বাইরে থেকে প্রশিক্ষক নিয়ে যাবেন, নাকি বাংলাদেশের ভেতরেই যারা আছেন তাদেরকে আপনারা ট্রেনিং দিবেন? আপনি আসল পয়েন্টে চলে আসছেন। আমরা যেহেতু ইমিডিয়েট আমাদেরকে অনেক কিছু করতে হবে, তাহলে আমরা এই বিদেশ থেকে, যেমন জাপানি ল্যাঙ্গুয়েজের জন্য জাপান ফাউন্ডেশনের টিচারদেরকে নিয়োগ করা, তারা একটি সিনসিয়ারলি এবং তারা যে ট্রেন আপ করবে, এটা আমরা তাদের ডিমান্ড অনুযায়ী এটা ফুলফিল হবে। আমাদের দেশে যারা আছে N5 N4 পর্যন্ত পারে, কিন্তু আমরা যদি N3 এবং N2 তে নিতে পারি, তাতে হোয়াইট কালার জব পর্যন্ত করতে পারবে। 10 জন সৌদিতে যে ম্যান পাওয়ার যাবে, আমার একজন জাপানিতে তার চেয়ে বেশি কাজে আমরা আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো হাতে নিয়ে, এই জন্য আমরা বিদেশ থেকে নিচ্ছি। আচ্ছা, ভাষা শিক্ষার উপর কতটুকু গুরুত্ব দিচ্ছেন? ভাষা শিক্ষা বলতে মানে ভিন দেশে গেলে দেখা যায় যে তাদের একটু মানে বেসিক ইংরেজি থেকে শুরু করে যে দেশে যাচ্ছে সেই দেশের 4টা ভাষার উপর আমরা ইংরেজি, জাপানি, আরবিক আর হচ্ছে কোরিয়ান। আচ্ছা, এটা আপাতত আমরা, এটা কি পুরোনো মডেলে আছে না আপনারা নতুন কোন উদ্যোগ নিয়েছেন? আমরা নতুন কি উদ্যোগ নিলেন? এই যে টিচার নিয়োগ করে আমরা প্রত্যেকটা, এবং আমরা চেষ্টা করতেছি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলে আমাদের যে ইউনিভার্সিটি থেকে যারা ইমিডিয়েট পাস করার আগে তাদেরকে একটা কোর্স কমপ্লিট করা যায় এখানে, কারণ তারা এডুকেটেড, তাদেরকে খুব কুইকলি আমরা নিতে পারবো। আর আমাদের মাদ্রাসাগুলোকে আমরা চেষ্টা করতেছি যে তারা শুধু কোরআনে হাফিজ কিংবা ইমাম মুয়াজ্জিন হোক, এটা আমরা তাদের এখানে ভোকেশনাল ট্রেনিং দিয়ে আমরা ওইখানে শুরু করতে যাচ্ছি। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কিংবা এইসব জিনিস আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, তো এটা আমরা পরিকল্পনা নিয়েছি এবং স্টার্টও করতেছি। আমরা 1-2টা স্টার্ট করে দেখি সামনের 2-3 মাসে কোর্স কতটুকু অ্যাডভান্স হয়, আমরা কাজটা শুরু করতেছি। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আরিফুল হক চৌধুরী, বাংলাদেশের যে সব প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে কাজ করছে, আগামী 5 বছর পর আপনি তাদেরকে মানে বহির্বিশ্বে বাংলাদেশকে আপনি আসলে কি অবস্থানে দেখতে চান এই শ্রম খাতে? আপনারা বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখছে, সেটা দেশে বিদেশে সবাই, এর বাইরে তো আমরা না। আমরা আমাদের আলটিমেট গোল হলো সেই বাংলাদেশ দেখার জন্য আমরা দিনরাত পরিশ্রম করতেছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তো আমরা মনে করি সেই ক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে,
বিদেশে আছে, অনেকে অনেক সময় অনেক কথা বলেন। আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো, সেই সব প্রবাসী ইয়াং এডুকেটেড হাইলি কোয়ালিফাইড বিভিন্ন, তারা যদি আমাদের দেশের সন্তান হিসেবে তারা আমাদেরকে কোনো বেসিক আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া দিতে পারে এবং তারা যদি আমাদেরকে সাহায্য করেন, আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সর্বাত্মক, দেশটা তো আমাদের সকলের, তো কাজে এখানে বসে আপনার মেধা যদি এখানেই বিকশিত করেন, আমার দেশের মানুষ কি হবে। এর জন্য যারা আমাদের আছে, হ্যাঁ, তাদেরকে অন্যান্য আদার ফ্যাসিলিটি দিতে দেওয়ার আমরা দেবো, আসুক, আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে। জি, অনেকে অভিযোগ করেন যে তারা দেশের বাইরে যে দক্ষতাটা শেখেন, যে কাজগুলো শেখেন, যে প্রশিক্ষণটা নেন, বাংলাদেশে যখন তারা ফিরে যান তখন তারা সেই দক্ষতা কাজে লাগানোর জায়গা পান না। তো রিটার্নিং মাইগ্রেশনের জন্য কি আপনাদের আসলে কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, এখন এই বর্তমান বিষয়ে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং, সবকিছু আর্টিফিশিয়াল এআই এর মাধ্যমে চলে যাচ্ছে, রোবটের মাধ্যমে চলে যাচ্ছে। এই কম্পিটিশনের মাঝে আমাদের যে বিশাল মানব সম্পদ, এটাকে কিভাবে এটা অ্যানালাইসিসের ব্যাপার আছে। এখন যারা এটা বলেন তাদেরকে বলবো, আসুন, আপনার তো বেসিক আইডিয়া আছে, আপনারা এটা শেয়ার করেন আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে একটু দেখি ট্রেন আপ করে করা যায় কিনা। জি, এখানে আপনি এসেছেন, নিউ ইয়র্কে আপনি আছেন, এখানকার প্রবাসীদের সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, তাদের কোনো প্রত্যাশার বিষয় কি শেয়ার করতে চান? তাদের অনেক প্রত্যাশা, যেটা আমারও প্রত্যাশা। যেমন তারা বিমান চান, এখানে আসছে, তারা চান দেশে গেলে তাদের যেন সেই ধরনের মূল্যায়ন করা হয়। কি ধরনের মূল্যায়ন করা হয়? তারা ফ্যাসিলিটি চান, এয়ারপোর্টের মানে লাগেজ প্রবলেম, তাদের ইমিগ্রেশন প্রবলেম, তাদের সম্পত্তি নিয়ে, বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ বলছে তাদের প্রপার্টি নিয়ে প্রবলেম, তাদের প্রপার্টি দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রপার্টি নিয়ে দখল হয়ে যাচ্ছে, এটা যেমন কথা, এটা এখানে আমাদের এই কমিউনিটির মধ্যেও আমাদের সবাই একটু, সব জায়গায় আমাদের একটু অ্যাওয়ারনেসের দরকার আছে। এখন দেখা যাচ্ছে এটা সব ফ্যামিলিগত ভাবে, আপন ভাই ভাই হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে হচ্ছে, এই চাচাতো ভাইয়ের সঙ্গে এই ফ্যামিলি বাড়াগে, এটা হচ্ছে প্রায় 80 থেকে 90%। সো আমাদের এই সামাজিক অবক্ষয় থেকে আমরা বেরিয়ে আসতে হলে দেশেও আমরা এটা নিয়ে সামাজিকভাবে আমাদের অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। আমরা তাছাড়াও আমি চেষ্টা করতেছি যে প্রবাসে যে সব, যদি সরকারের পক্ষে কোনো সহযোগিতা করা সুযোগ, এই জন্য আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি গিয়ে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে আমরা একটা সেল গঠন করব। আপনারা ইমেইলে যদি পার্টিকুলার দেন, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দেখবো তাদের কতটুকু হেল্প করা যায়। অনেক ক্ষেত্রে ইনশাল্লাহ এমনও হইতে পারে যে আমরা যদি ধারাবাহিকভাবে একটা কাজ শুরু করে দেই, তাহলে ইনশাল্লাহ দেখি না স্টার্ট করে মানুষের প্রত্যাশা কতটুকু লাঘব করা যায়। কিন্তু আপনি যে প্রত্যাশার কথাগুলো বললেন যে তাদের জমি জমা নিরাপদে থাকবে, তারা বিমানবন্দরে নিরাপত্তা পাবে, তারা হয়রানির শিকার হবে না, এটার জন্য মানে আলাদা করে দাবি জানাতে হবে কেন? এগুলো তো খুব বেসিক চাহিদা একজন নাগরিক। আলাদা করে দাবি এখন আপনি নিজেই ক্রিয়েট করে ফেলছেন, এটা সরকারের কিছু করে নাই। আপনার ফ্যামিলিতে যদি বাইরে বাইরে আপনার সম্পত্তি নিয়ে এটা করেন, এটা তো সামাজিক অবক্ষয়। এটার সঙ্গে সরকারের, সরকার দেখবে আপনার পেপারস গুলো ঠিক আছে কিনা, তার রাইট অফ এস্টাবলিশমেন্টটা ঠিক মতো করতেছে কিনা, আমার প্রশাসন তাকে হেল্প করতেছে কিনা, তার লিগেল পেপারস থাকা সত্ত্বেও যদি সে সেখানে গিয়ে ডিপ্রাইভ হয়, সেই ক্ষেত্রে সরকারের রেসপন্সিবিলিটি থাকবে অবশ্যই। এর জন্য তো আমি বললাম আমাদের একটা সেল গঠন করতেছি এবং প্রয়োজনে আমরা চিন্তা করতেছি যে প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোকে আলাদা একটা, আমি সরকারের সঙ্গে আলোচনা করে ম্যাজিস্ট্রেসি একটা ফর্ম করা, এবং যাতে এই কমিটির মধ্যে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যাতে খুব সহসায় গিয়েই তারা এটা এই কমপ্লেনের এগেনস্টে তারা বেনিফিটটা তাড়াতাড়ি পেতে পারে। জি, উন্নত বিশ্বের অনেক প্রবাসীরা চান তাদের যে জেনারেশন, নেক্সট যে জেনারেশন যারা এখানে এখানে বড় হচ্ছে, তাদেরকে বাংলাদেশের কালচারের সাথে যুক্ত করতে। সেই ক্ষেত্রে কি আপনাদের আসলে মানে রুট ট্যুরিজম কিংবা হেরিটেজ কানেকশনের কোনো রকম কোনো প্রকল্প আছে কিনা, কিংবা এই ধরনের কোনো পরিকল্পনা মাথায় আছে কিনা? অবশ্যই আছে। আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকা বাংলাদেশের অন্যতম একটা টুরিস্ট, যেমন সেখানে সাদা পাথর, লালাখাল, তারপরে বিছনাকান্দি, আমাদের জাফলং স্পট, এগুলা অনেক, রাতারগুল, দেবীর ফুল, এগুলা। তো আমরা এটা কিন্তু আমি স্টার্ট করেছি। এখানে যাওয়ার জন্য কতগুলো জিনিস হচ্ছে, মানুষের যোগাযোগের অবস্থা খুবই খারাপ, সেটা আমরা ড্রাইভওয়ে রাস্তা তৈরি করতে হবে এবং এটা কাজও শুরু হয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে মানুষের ফ্যাসিলিটিগুলো দিতে হবে। আপনার ওয়াশরুম থাকতে হবে, তার গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকতে হবে, তার একটা সার্ভিস সেন্টার থাকতে হবে, এবং সব ঊর্ধ্বে সে নিরাপদে চলাফেরা করতে পারবে। হ্যাঁ, এবং এর জন্য বাচ্চাদের জন্য কিড জোন মানে রাইডস গুলা তৈরি করতে হবে, পার্কিং আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী সেখানে গ্রিন পরিবেশ বান্ধব তৈরি করতে হবে। এইগুলো আমরা যদি সঠিকভাবে করতে, এবং আমি তো চেষ্টা করতেছি সেখানে আমরা যে বিদেশে যে সার্ভিস সেন্টারগুলো আছে, আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করে সার্ভিস সেন্টারে গেলাম, মডেল ছোট ছোট মডেল আমরা তৈরি করলাম। প্ল্যান আছে ইনশাল্লাহ, আমরা রাস্তার ড্রাইভওয়ে করতে প্ল্যান থেকে খালি বসে নেই, আমরা অলরেডি রাস্তার ড্রাইভওয়ে গুলা করার ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ হওয়ার পথে, তারপরে আরম্ভ হবে ইনশাল্লাহ। আমি তো বলছি আমার নির্বাচনী এলাকার মানুষকে যে 1 বছর আমাকে একটু সুযোগ দিতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে 12 তারিখ নির্বাচন, 13 তারিখের পর থেকে আমি আপনাদের সেবক। সো 1 বছরের মধ্যে যদি দৃশ্যমান কিছু কাজ দেখাতে হবে, তখন আপনি আবার আপনার এখানে যদি আল্লাহ তাআলা হুকুমে আসি, তখন আমি আপনারা বলতে পারবেন যে এখন আমি আপনার কাছ থেকে আপনাদের অনেক সময় অনেক লিডাররা আসে, অনেক কথাই বলে যান, কিন্তু এখান থেকে পাড়ি দেওয়ার পরে এই কথার সঙ্গে মিল থাকে না। বলবেন আপনিও তো মেয়র থাকাকালীন সময়ে এখানে আসছিলেন, আপনি বলছিলেন এই প্রবাসীদের জমি জমা বা তাদের হ্যারাসমেন্টের বিষয়ে। তো দুর্ভাগ্য হচ্ছে আমাদের আমি একটা তথ্য সেল গঠন করেছিলাম, বাস্তব ঘটনা তথ্য সেল ঘটনা করার পরে আমার এখানে স্টাফ নিয়োগ করলাম, কিছু অফিসার নিয়োগ করলাম। আপনি যদি প্রবাসী হিসাবে আপনি কোনো অসুবিধার সম্মুখীন হন, আপনি তো কি অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা তো আমার অফিসারকে আপনি ডিটেলস ইনফরমেশন, আপনি কোথা থেকে গেছেন, আপনার নাম কি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার কল আইডি নাম্বার, সবকিছু আপনার ইনফরমেশন গুলা সে লিখতে হবে। সেখানে গিয়ে যদি বলেন আরে তোমার কাছে এত হিস্ট্রি দেওয়ার জন্য আসছি নাকি, তোমার মেয়রকে বলো আসতে, তো এটা কিন্তু আমাদের কালচার, আমাদের এটাকে চেঞ্জ করতে হবে সব ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের দেশের থেকে এখানে থাকলে সবই মানি, ওইখান থেকে বিমানবন্দর ফাড়ি দিয়ে আসলে কাজেই এখানে যে সোশ্যাল অ্যাক্টিভিটি যারা কাজ করেন কমিউনিটি বেজে, তাদেরকেও এটা বলতে হবে যে আপনাকে হেল্প করার জন্য আছে, আপনি তাকে যদি ইনফরমেশন না দেন আপনাকে আমি কিভাবে হেল্প করব। এখন আপনি এখন যেগুলা হচ্ছে প্রবাসীদের, এটা হচ্ছে সব কিছু আপনার ফ্যামিলি ম্যাটার্স গুলা বেশি, এবং এর জন্য আমাদের মনে হয় আমাদের অ্যাওয়ারনেসটা সামাজিকভাবে পড়তে, যার কারণ হচ্ছে আমরা ফ্যামিলি বন্ডিং থেকে সরে যাচ্ছি। আগে আমরা কিন্তু আমাদের দেশের যে কালচার ছিল, আমাদের ফ্যামিলি বন্ডিং যেটা ছিল, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদেরকে সেই ফ্যামিলি বন্ডিং থাকলে কিন্তু আমরা এইসব জিনিসে জড়াতাম না। তো আশা করি এই গত কয়েক বছরে যেগুলা আমরা যদি সবাই মিলে ধর্মীয় মতে হোক, সামাজিকভাবে হোক, কালচারের দিক থেকে হোক, সবাই একটু একটু করে কাজ করে, খালি এখানে বসে সমালোচনা না করে আমি আমার পরিবারকে ঠিক করি, আপনি আমার আত্মীয় স্বজনকে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন আপনিও যদি এখানে বসে দেখি ওরা করুক, আমি বসে বসে দেখি, তা তো হবে না। আমি একদম খোলামেলা বাস্তব ঘটনাগুলা বলে ফেললাম আর কি। নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে এবার সম্ভাবনার কথাগুলো শুনছি। আগামী বছর আপনি নিশ্চয়ই আবারও টিভিএন স্টুডিওতে আসবেন, আমি তখন আপনার সফলতার গল্পগুলো শুনবো যে আপনি 1 বছরে কি কি সফলতা অর্জন করেছেন। সফলতা তো ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার সাহায্য চাই, জনগণের সহযোগিতা চাই। জি নিশ্চয়ই। আরিফুল্লাহ চৌধুরী, প্রবাসে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে অনেক ছোট ছোট বিজনেসম্যান আছেন, প্রবাসীরা যারা ছোট ছোট ব্যবসা করেন। এই নেটওয়ার্কে কাজে লাগিয়ে বাংলাদেশ কি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করতে পারে কিনা? এটা অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়, তারা এটা নিশ্চয়ই আপনাদের মধ্যে সমন্বয় হবে এই বিষয়গুলোতে, মানে সুযোগ রয়েছে। আপনার এই বক্তব্যটা আমি নিয়ে নিলাম। আমরা কেন, এটা তো ভালো কথা। এই যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন সিলেট থেকে যেমন আমাদের ওভারসিজে যে লন্ডনে যায়, আমেরিকা, তো এখন আমাদের যেমন মাছ, আমাদের সবজি, আমাদের বিভিন্ন, তো এখন এটা ওই বাংলাদেশ থেকে আনার চেয়ে তারা এখন মেক্সিকো থেকে নিয়ে আসে। তারা
এই মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছে। তো আমাদের সেই জায়গায় করতে হলে ব্যবসায়ীদেরকেও স্পেস তৈরি করে দিতে হবে এবং বিমান ক্যারিয়ারও বাড়াতে হবে। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের এখানে আনতে গেলে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। তো সেটা তো সময় সাপেক্ষের ব্যাপার। আমরা এবং এটার ব্যবসায়ীরাও তারাও সমগ্রভাবে এগিয়ে আসতে হবে। জি, প্রবাসীরা কিন্তু শুধুমাত্র রেমিটেন্স পাঠাচ্ছে না, তাদের যে এক ধরনের অভিজ্ঞতা কিংবা ইন্টারন্যাশনাল যে কানেকশন, এটাকেও কিন্তু আসলে মানব সম্পদ হিসেবে ব্যবহার করা যায়। বাংলাদেশ কতটুকু করছে কিংবা করতে পারছে? তো এটা তো আপনি ভালো বলতে পারেন, কারণ আপনারা প্রবাসে আছেন। এখান থেকে আপনারা কতটুকু কোন কোন সেক্টরে, আমার কাছে যদি কোনো ইনফরমেশন আপনি দিতে পারেন যে প্রবাসীরা এই সেক্টরে করছে, যেখান থেকে আমরা এই প্ল্যানটা নিয়ে আমরা কোন চিন্তা আমরা করতেছি। আমি তো বেসিক্যালি কিছু জানি না, আপনি তো সমটো বললেন, কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি বলেন যে এই প্রবাসীরা এই সেক্টরে এই কাজ করতে চায়, তারপরে আমরা দেখবো ইনশাল্লাহ আমরা কতটুকু করতে পারি। প্রবাসীরা যদি কোনো উদ্যোগ নিতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমি তো আগেই বললাম, আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে আমি একজন সিনিয়র যুগ্ম সচিবের মাধ্যমে আমি একটা সেল গঠন করে দেব। ওনারা কি চাচ্ছেন সেটা ইমেলে দেন, তারপরে আমরা রেজাল্ট পাবো। ওনারা যেটা করতে চাইবেন, যে কোনো আমার মন্ত্রণালয়ের মাধ্যমে অন্যান্য মন্ত্রণালয়ে, আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলতেছি, কিন্তু আসতে হবে। আপনারা ইনভেস্টরে আসেন, আপনাদের হয়ে আমি যাব। জি, অন্য কারো দায়িত্ব নিচ্ছি না তো, আমি নিজেই দায়িত্ব নিচ্ছি। আপনি কি ইনভেস্ট করতে আসতে চান আসুন, সরকারের পক্ষ থেকে আমি দায়িত্ব নিলাম, ওই সব মন্ত্রণালয় আমি নিয়ে যাবো। এরপরে সেল গঠন করবো। আপনি যাওয়ার আগে, হঠাৎ করে গিয়ে আপনি যাওয়ার আগে আপনি প্রিপারেশনটা আমাকে ইমেলে জানাতে হবে, আমি জেনে আপনাকে জানাবো যে ইয়েস আপনি আসেন। আপনি তো শুধুমাত্র একজন দলের কর্মী নন, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ। আপনার রাজনীতির দীর্ঘ বছরের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের সরকারের 2.5 মাস। আপনি সরকারকে আসলে কত নাম্বার দিবেন কিংবা কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো আমি দেওয়ার বিষয় না, এটা তো জনগণ দেবে। একজন রাজনীতিবিদ হিসেবে একজন রাজনীতিবিদ তখনই সফল হবে যখন সে তার এই নির্বাচনী ইশতেহার ফুলফিল করে জনগণের। এখন পর্যন্ত সরকার যে কাজ করছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার রাজনীতির ভাষায় শুনতে চাই। আপনি দেখেন, আমি মূল্যায়ন, আমারটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি, দিস ইজ দ্য ফার্স্ট কোন গভর্নমেন্ট যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী 2.5 মাসের মাথায় কতগুলো প্রজেক্ট হাতে নিচ্ছে এবং কাজগুলো শুরু করেছে। এটা তো এখন আপনারা জনগণ বিচার করবেন। জি, আর আপনাকে যদি এই সরকারের সমালোচনা করতে বলি, গঠনমূলক সমালোচনায়, তাহলে কি বলবেন? 100 বার গঠনমূলক সমালোচনা কেন করবেন? আমরা মানুষ তো, আমরা তো ভুল করতেই পারি। আমরা ওয়েলকাম করি যে কোনো গঠনমূলক সমালোচনা আসুন, আমরা মাথা পেতে নেব। জি, আমি একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের বিদায় নিতে হবে। আপনি তৃণমূলের রাজনীতিতে বহু বছর যুক্ত ছিলেন। কেন্দ্রীয় রাজনীতিতে অনেক কিছু অনেক সময় সম্ভব হয় না, তৃণমূলের রাজনীতিতে আমরা সাধারণত দেখি যে একটু প্রতিশোধের রাজনীতি বেশি হয়। 17 বছর দল ক্ষমতায় ছিল না, সেই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম অন্য কোনো গভর্নমেন্ট, আওয়ামী লীগ হইলে বা অন্য কোনো গভর্নমেন্ট হইলে কি সিচুয়েশন হইতো, এটা আপনার বাংলাদেশের এই প্রেক্ষাপটে এত বড় বিপ্লবের পরেও বাংলাদেশে বর্তমান সরকার এক্সাম্পল সৃষ্টি করেছে। কোনো নেতা কর্মীর বাড়িতে মামলা, এটা 2-4টা তাদের কোইন্সিডেন্ট, তাদের নিজস্ব এলাকা ভিত্তিক 2-1টা ছাড়া। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমরা এই গভর্নমেন্ট আশা করে সমস্ত প্রতিহিংসা এগুলা পরিহার করে দেশটাকে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। জনাব আরিফুল হক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে টিভিএনকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার নিউ ইয়র্কের এবং আমেরিকা প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। নিউ ইয়র্কের প্রবাসী ওনারা হচ্ছেন আমাদের আইকন। ওনারা এই বিশ্বের একটি উন্নত দেশে বসবাস করেন। তাদের সিভিক্স আইডিয়াটা, তাদের ইনোভেটিভ আইডিয়াটা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে শুরু করে যারা সিনিয়র আছেন, তারা বেসিক জিনিসগুলো নিয়ে দেশের মঙ্গলের জন্য তারা কাজ করে আমাদের সঙ্গে আসেন, আমাদেরকে বলেন আমি বলতেছি প্রবাসীদের দায়িত্ব নিয়ে যে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আসেন, আমি যথাযথ মন্ত্রণালয়ের এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উচ্চারিত করব। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। টিভিএন স্পেশালে এই ছিল আজকের মতো। টিভিএনের সঙ্গেই থাকুন সবসময়।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।